হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে সেটগুলো প্র্যাকটিস করছিলাম তার মধ্যে প্র্যাকটিস সেট 9 আজকে আমরা করব। ওকে, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যতটা পারো এই বায়োলজি স্টাডিমেট চ্যানেলকে শেয়ার করার চেষ্টা করো। ওকে, যারা বায়োলজি স্টাডিমেট চ্যানেলকে প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন নতুন আমরা যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করব সেগুলো তোমরা খুব সহজেই সেগুলো দেখতে পারো। এবং যারা বায়োলজি স্টাডিমেট চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো তারা এই চ্যানেলের সঙ্গে থেকো, এই চ্যানেলের পাশে থেকো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের 1 নম্বর কোয়েশ্চেন আছে, দেখো যে ট্রাকিডস ডিফার ফ্রম আদার ট্রাকিয়ারি এলিমেন্টস ইন অপশন এ হ্যাভিং ক্যাসপেরিয়ান স্ট্রিপ, অপশন বি বিইং ইমপারফোরেট, অপশন সি ল্যাকিং নিউক্লিয়াস এবং অপশন ডি হচ্ছে বিইং লিগনিফাইড। তাহলে ট্রাকিড আর ট্রাকিয়া, যেটা ট্রাকিয়ারি এলিমেন্ট মধ্যে ট্রাকিয়া যেটাকে বলা হয় সেটার আরেকটা নাম ভেসেলও বলা হয়। তো ট্রাকিড আর এই ভেসেল বা ট্রাকিয়া সম্বন্ধে একটুখানি পড়ি, তাহলে এই অপশানগুলো আমরা নিজেরাই বলতে পারবো। ওকে, দেখো ট্রাকিড হচ্ছে ইলংগেটেড অ্যান্ড লিগনিফাইড সেল উইথ ট্যাপারিং এন্ডস, মানে ইলংগেটেড মানে লম্বা এবং লিগনিফাইড সেল অর্থাৎ এর মধ্যে লিগনিন আছে, উইথ ট্যাপারিং এন্ডস মানে দুদিকটা আর কি এরকম সরু হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে প্রোটোপ্লাজম ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিওর সেলস। এই ট্রাকিডের যে ম্যাচিওর সেলগুলো আছে সেখানে প্রোটোপ্লাজম না থাকা, এটা হচ্ছে ডেড সেল। জাইলেমের যে ভাগগুলো আছে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তার মধ্যে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম ফাইবার এই তিনটেই হচ্ছে ডেড সেল এবং জাইলেম প্যারেনকাইমাটা অনলি শুধুমাত্র হচ্ছে ওটা লিভিং সেল, কারণ জাইলেম প্যারেনকাইমাতে তোমার প্রোটোপ্লাজম থাকে, ট্রাকিডে প্রোটোপ্লাজম থাকে না, তাই এটা ডেড সেল। ওকে, 3 নম্বর হচ্ছে এই ট্রাকিডটা পজেসেস অ্যানিউলার, স্ক্যালারিফর্ম, স্পাইরাল, রেটিকুলেট অ্যান্ড বর্ডার পিটেড থিকেনিং অন দেয়ার ওয়ালস। এই যে এখানে পিটগুলো আছে না, এগুলো রিং আকৃতির হতে পারে, এটা সোপানাকার হতে পারে মানে সিঁড়ির মতো হতে পারে, এরকম বিভিন্ন টাইপের হতে পারে আর কি। পিট মানে হচ্ছে এর মধ্যে কিছু গর্ত দেখতে পাওয়া যায় ট্রাকিডের মধ্যে। ওকে, নেক্সট বলেছে 4 নাম্বার উইথাউট পারফোরেটেড এন্ড ওয়াল। উইথাউট, দেখো এই লাইনটা ভালো করে দেখো, উইথাউট পারফোরেটেড এন্ড ওয়াল মানে এই যে এন্ডে যে এর প্রাচীরটা আছে, ট্রাকিডের যে প্রাচীরটা আছে সেখানে কিন্তু কোনো পারফোরেশন বা ছিদ্র নেই। এই যে প্রাচীরটা, এই প্রাচীরে কোনো ছিদ্র নেই, এর মধ্যে কিছু গহ্বর আছে কিন্তু প্রাচীরে কোনো পারফোরেটেড মানে ছিদ্র নেই। ওকে, দ্যাট ইজ দে হ্যাভ ইনট্যাক্ট এন্ড ওয়াল, এর ওয়ালটা সেজন্য হচ্ছে ইনট্যাক্ট। ওকে, মানে বদ্ধ টাইপের। এবং ট্রাকিডটা কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, ফার্ন জাতীয় উদ্ভিদে, গুপ্তবীজী উদ্ভিদ এবং ব্যক্তবীজী উদ্ভিদে। তাহলে এখান থেকে মেনলি যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা লিগনিফাইড সেল অর্থাৎ এখানে লিগনিন থাকে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে যে এই উইথাউট পারফোরেটেড অর্থাৎ এন্ড ওয়ালে কোনো পারফোরেশন বা ছিদ্র থাকে না, এটা ডেড সেল। ওকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি ভেসেল বা ট্রাকিয়াতে, মানে ট্রাকিয়ারই আর একটা নাম হচ্ছে ভেসেল। তো এটা থেকে যেগুলো আছে এই স্ট্রাকচারগুলো সেগুলো আমি পড়ি যে লং সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার, মানে ট্রাকিডটা যতটা লম্বা তার থেকেও লম্বা হচ্ছে এই ট্রাকিয়া। ওকে, এই ট্রাকিয়া বলো ট্রাকিড বলো সেগুলো সবই হচ্ছে জাইলেমের পার্টস। এটা দেখো কি বলেছে, ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ সেভারাল শর্ট, ওয়াইড অ্যান্ড থিকেন সেলস কল ভেসেল এলিমেন্ট। মানে ভেসেল বা ট্রাকিয়া যেগুলো আছে, ট্রাকিয়া বললে বলবো কিছু ট্রাকিয়ারি এলিমেন্ট নিয়ে গঠিত, বা ভেসেল বললে বলবো কিছু ভেসেল এলিমেন্ট নিয়ে গঠিত। ওকে, তো 3 নাম্বার হচ্ছে ইচ উইথ লিগনিফাইড ওয়ালস। এই যে প্রত্যেক যে সেলগুলো নিয়ে গঠিত সেই সবগুলো হচ্ছে লিগনিফাইড ওয়াল, তার মানে এখানেও লিগনিন আছে। অ্যান্ড আ লার্জ সেন্ট্রাল ক্যাভিটি, এবং একটা লার্জ সেন্ট্রাল ক্যাভিটি আছে। ওকে, লার্জ সেন্ট্রাল ক্যাভিটি। ওকে, ভেসেল এলিমেন্টস আর ইন্টারকানেক্টেড থ্রু পারফোরেশন ইন দেয়ার কমন ওয়াল। তাহলে এই যে ভেসেল এলিমেন্টগুলো সেগুলো দেখো এই পোরাস এন্ড ওয়াল, মানে এখানে ছিদ্র আছে। এন্ড ওয়ালে কোনো ট্রাকিডের এন্ড ওয়াল মানে প্রাচীরে কোনো ছিদ্র ছিল না, ট্রাকিয়ার যে প্রাচীরটা আছে সেখানে ছিদ্র আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছিদ্র।
পিটগুলো মানে গহ্বরগুলো হচ্ছে যে এর মধ্যে থাকে, আর এন্ড ওয়ালে থাকবে এই পোরাস বা ছিদ্রগুলো। ওকে, তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এই ট্রাকিডটা ডিফার ফ্রম ট্রাকিয়ার এলিমেন্ট, তার মানে বলতে হবে যে ট্রাকিডে কোন বৈশিষ্ট্যটা আছে আর কি, যেটার জন্য ট্রাকিয়ারি এলিমেন্ট থেকে পৃথক করা যাচ্ছে। তার মধ্যে দেখো ল্যাকিং নিউক্লিয়াস, দুটোতেই নিউক্লিয়াস থাকে না। বিইং লিগনিফায়েড দেখলাম দুটোতেই লিগনিন থাকে। বিইং ইমপারফোরেট দেখলাম ট্রাকিয়ারি এলিমেন্টে পারফোরেশন আছে, ট্রাকিডে কিন্তু কোনো পারফোরেশন নেই, তাহলে বিইং ইমপারফোরেটটা হবে। ওকে, হ্যাভিং ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা দুটো ক্ষেত্রেই আছে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে সেটা আমরা দেখব, তার আগে এখানে যে আনসারটা হয়ে যাবে সেটা বলি, যে ট্রাকিডস ডিফার ফ্রম আদার ট্রাকিয়ারি এলিমেন্ট ইজ ইন বিইং ইমপারফোরেট। ওকে, এটা তোমরা মার্ক করে নিও। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ এই যে এখানে মার্ক করা আছে। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কি, এটা হচ্ছে একটা এই ব্যান্ড লাইক স্ট্রাকচার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার, যেটা কোথায় দেখতে পাওয়া যায়, এই দেখো এন্ডোডার্মিসের মধ্যে। ওকে, তাহলে বলতে পারি যে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা একটা ব্যান্ড লাইক থিকেনিং ইন দ্য সেন্টার অফ দ্য রুট এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিসের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। ওকে, অফ দ্য ভাস্কুলার প্ল্যান্টস আমরা বলতে পারি। ওকে, মানে ভাস্কুলার প্ল্যান্টস মানে যেখানে জাইলেম ফ্লোয়েম আছে আর কি। ওকে, এবং এটা বলতে পারি যে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেটা, সেটা হচ্ছে মেনলি লিগনিন নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? লিগনিন নিয়ে গঠিত। ক্যাসপেরিয়ান স্ট্রিপের কম্পোজিশন হচ্ছে লিগনিন। এই লিগনিনটা ভ্যারি করছে, মানে বিভিন্ন স্পিসিস যেরকম হবে, বিভিন্ন স্পিসিসের আর কি টাইপের ওপর এটা ভ্যারি করছে ক্যাসপেরিয়ান স্ট্রিপের এই কম্পোজিশনটা কতটা থাকবে বা কী। ওকে, নেক্সট আমরা এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ পড়তে গিয়ে আর দুটো জিনিস আমি এখানে বলি, সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে আর একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। তো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দেখো বলেইছে যে থ্রু সেল ওয়াল, অর্থাৎ এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে পয়েন্টিং করা আছে সেল ওয়াল, মানে হচ্ছে যে এই কালারটা যেটা, এটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের ডিরেকশন। এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মধ্য দিয়ে ওয়াটার সলিউট এগুলো কি হয় না, যে রুট হেয়ার আছে অর্থাৎ মূলরোম যেটা আছে ওখান থেকে যায় হচ্ছে জাইলেমের। জাইলেমটা এবার সারা দেহ মানে উদ্ভিদ দেহে কি করে না, তোমার বিভিন্ন যে জল জাতীয় পদার্থগুলো আছে সেগুলো আর কি ট্রান্সপোর্টে সাহায্য করে। তাহলে অ্যাপোপ্লাস্টিক পাথওয়েটা মেনলি যেটা মনে রাখতে হবে, এটা থ্রু সেল ওয়াল, এই যে দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে সেল ওয়াল, একটা সেলের ওয়াল, সেল ওয়াল দিয়ে যেই ডিরেকশনটা যাবে সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে ডিরেকশন। ওকে, আর হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে, এটা হচ্ছে থ্রু সাইটোপ্লাজম। এই হচ্ছে এই এক একটা সেল। ওকে, এই সেলগুলোর মধ্য দিয়ে যখন এই দেখো সবুজ রঙের যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে তোমার সিমপ্লাস্টিক পাথওয়ে ডিরেকশন। তাহলে যখন একটা সেলের সাইটোপ্লাজমের মধ্য দিয়ে যখন তোমার ওয়াটার বলো বিভিন্ন আয়ন বলো সেগুলো যখন যাচ্ছে তখন সেই পাথওয়েটাকে বলা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। তাহলে আমরা এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পড়তে গিয়ে আরও দুটো জিনিস জানলাম, সেটার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে এবং আরেকটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। দুটোই খুব ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি মনে রাখবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে একটা সেলের সঙ্গে আর একটা সেলের এই যে কানেকশানটা সেটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটা বলা হয় উদ্ভিদের ক্ষেত্রে দুটো সেলের মধ্যে যে কানেকশান তাকে। এটা যদি তোমার প্ল্যান্ট সেল হলো, এটা যদি তোমার অ্যানিমাল সেলের ক্ষেত্রে হতো তখন তাকে বলা হতো ডেসমোজোম। এখানে হচ্ছে প্লাজমোডেসমাটা, আর তোমার অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেটা বলা হতো, যেটা বলা হয় সেটা হচ্ছে যে ডেসমোজোম। তাহলে আমরা এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পড়তে এসে যেটা পড়লাম অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, সিমপ্লাস্টিক পাথওয়ে এবং প্লাজমোডেসমাটা এবং ডেসমোজোম। ওকে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য লেংথ অফ ডিফারেন্ট ইন্টারনোডস ইন আ কাম অফ সুগার কেন ইজ ভ্যারিয়েবল বিকজ,
অর্থাৎ বলেছে যে সুগার কেনের স্টেম কাম অফ সুগার কেন, অর্থাৎ সুগার কেনের যে স্টেম বা কাণ্ডটার যে ইন্টারনোডসটার যে ডিফারেন্স, লেংথ অফ ডিফারেন্ট ইন্টারনোডস, অর্থাৎ যে ইন্টারনোডসটা আছে সেটা লেংথটা ডিফারেন্ট হয়, তার কারণটা কি? তার কারণের অপশন দিয়েছে 1 নাম্বার ইন্টারক্যালারি মেরিস্টেম, 2 নাম্বার সুট এপিক্যাল মেরিস্টেম, 3 নাম্বার সাইজ অফ ল্যামিনা অফ লোয়ার নোড এবং 4 নাম্বার বলেছে যে অল অফ দিস। অর্থাৎ এই লেংথ অফ ডিফারেন্ট ইন্টারনোডস অফ আ কাম অফ সুগার কেন এটা ভ্যারিয়েবল হয় বলছে ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য, নাকি সুট এপিক্যাল মেরিস্টেমের জন্য, নাকি লোয়ার নোডে যে ল্যামিনাটা আছে তার জন্য, নাকি এই সবগুলোর জন্য। তো এখানে যেটা হবে সেটার আনসার হয়ে যাবে ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম কোনখানটা সেটা আমরা একটু ছবিতে দেখে নেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এপিক্যাল সুট এপিক্যাল মেরিস্টেম মানে হচ্ছে যে কোনো একটা স্টেম, এখানে একটু দেখায়, কোনো একটা স্টেম ধরো আছে, এই স্টেমের একদম অগ্রপ্রান্তে মানে একদম এপিক্যাল পোর্শনে যে মেরিস্টেমটা আছে তাকে বলা হচ্ছে এই সুট এপিক্যাল মেরিস্টেম। একদম অগ্রভাগে যেটা আছে তাকে বলছে সুট এপিক্যাল মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম হচ্ছে, সেটা আমরা একটু ছবিতে দেখে নিই। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে একটা নোড, এই একটা হচ্ছে নোড, এই দুটোর মাঝখানের স্থানটাকে বলা হচ্ছে ইন্টারনোড। ওকে, তো এই যে নোডটা যেখান থেকে শুরু হচ্ছে, নোড অর্থাৎ পর্ব, এক একটা পর্ব, তো এই পর্বটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, যেটা কি করছে না এই ইন্টারনোডটার লেংথটাতে আর কি সাহায্য করছে। লেংথটা কতটা হবে কি না সেটা ডিপেন্ড করছে ইন্টারক্যালারি মেরিস্টেমের ওপর। যেমন দেখো এই একটা নোড, এখান থেকে শুরু হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, আবার এই একটা নোড, এটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, এবং এটা এই যে ইন্টারনোডের গ্রোথে সাহায্য করে। ওকে, পজিশনের ওপর ডিপেন্ড করে মেরিস্টেমকে আর যে 3টে ভাগ করা হয়েছে সেটাও আমি তোমাদের একবারে বলে দিই। 1 নাম্বার হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, 2 নাম্বার ইন্টারক্যালারি মেরিস্টেম এবং 3 নাম্বার হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম দেখতেই পাচ্ছ এপিক্স পোর্শনে থাকবে, অর্থাৎ এই যে অগ্রভাগের যে পোর্শনটা এখানটা মার্ক করাই আছে, দেখো এই পোর্শনটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, যেটা শুট বলো রুট বলো সবের অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, নেক্সট আমরা চলে আসবো ইন্টারক্যালারি মেরিস্টেমটাতে। ইন্টারক্যালারি মেরিস্টেম আমি বললাম যে দুটো নোডের মাঝখানে থাকে, এই যে দুটো নোডের মাঝখানে যেটা ওই ইন্টারনোড, দুটো নোডের মাঝখানটাকে ইন্টারনোড বলা হয়, ওই ইন্টারনোডের বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম কী করছে না কোনো একটা উদ্ভিদের মানে যে থিকেনিংয়ে সাহায্য করছে, অর্থাৎ গুঁড়িটা কতটা মোটা হবে সেই জিনিসটাতে সাহায্য করে হচ্ছে এই ল্যাটারাল মেরিস্টেম। ওকে, দেখে নাও ভালো করে কোনখানটা এপিক্যাল মেরিস্টেম, কোনখানটা ইন্টারক্যালারি মেরিস্টেম এবং কোনখানটা হচ্ছে এই ল্যাটারাল মেরিস্টেম। ওকে, তাহলে কোনখানটা ইন্টারক্যালারি মেরিস্টেম সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা চলে আসি 3 নাম্বার কোয়েশ্চেনে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ল্যাটারাল মেরিস্টেম? অপশন এ ইন্টারক্যালারি মেরিস্টেম, অপশন বি ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, অপশন সি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং অপশন ডি হচ্ছে ফেলোজেন। তো এখানে কোনটা ল্যাটারাল মেরিস্টেম নয় সেটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমটা নয়, কারণ ল্যাটারাল মেরিস্টেম বা ল্যাটারাল মেরিস্টেমের আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি সিলিন্ড্রিক্যাল মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম। এটার আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা মেরিস্টেম, কতটা এখানে লিখছি না, সেকেন্ডারি মেরিস্টেম বা ল্যাটারাল মেরিস্টেম বা এটাকে সিলিন্ড্রিক্যাল মেরিস্টেম বলা হয়, সিলিন্ড্রিক্যাল মেরিস্টেম। ওকে, তো এখানে যেটা হবে তার মধ্যে এই অপশনগুলোর মধ্যে এটা হয়ে যাবে ইন্টারক্যালারি মেরিস্টেম, কারণ মেন যে ভাগটা প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম, তার মধ্যে সেকেন্ডারি মেরিস্টেমের বা ল্যাটারাল মেরিস্টেমের মধ্যে পড়ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়ামটা, এটা পড়ছে এবং আরেকটা জিনিস যেটা পড়ছে সেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং 3 নম্বর কর্ক ক্যাম্বিয়াম, এই সবগুলো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের মধ্যে, তোমরা একটুখানি বুঝে নিও। আর ইন্টারক্যালারি মেরিস্টেম যেটা সেটা হচ্ছে তোমার পড়বে প্রাইমারি মেরিস্টেমের মধ্যে। একটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের মধ্যে পড়ছে এই ইন্টারক্যালারি মেরিস্টেম এবং আরেকটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এটা আমি একটু ছক করে তোমাদের দেখিয়ে দিই আগে, যেটা বলছিলাম সেটাই এখানে লেখা আছে, দেখো
এই প্রাইমারি মেরিস্টেমের মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা এপিক্যাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি মেরিস্টেম। আমি ছবিতে দেখিয়েছি কোনখানটা এপিক্যাল মেরিস্টেম এবং কোনখানটা ইন্টারক্যালারি মেরিস্টেম। আশা করি এখানটা বোঝা গেছে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি বা ল্যাটারাল মেরিস্টেম, যেটা সেটার মধ্যে পড়ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বা ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ওকে, এটা তোমরা এনসিইআরটি 85 পেজে তোমরা এটা পেয়ে যাবে। আমরা এটা পড়তে গিয়ে আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে এই যে বলছি প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা একটু আগে দেখে নিই। ওকে, তো এই প্রাইমারি মেরিস্টেম যেটা সেটা কোথা থেকে উৎপন্ন হয় না, এমব্রিয়নিক টিস্যু, অর্থাৎ ভ্রূণটা যখন উৎপন্ন হচ্ছে তার যে সেলগুলো নিয়ে যে এমব্রিয়নিক টিস্যু হয়, এমব্রিয়নিক সেলগুলো নিয়ে যে এমব্রিয়নিক টিস্যু হচ্ছে, সেই এমব্রিয়নিক টিস্যু থেকেই তৈরি হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। ওকে, 1 নম্বর বোঝা গেছে। আর সেকেন্ডারি মেরিস্টেম যেটা সেটা উৎপন্ন হয় হচ্ছে পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ এই প্রাইমারি মেরিস্টেমটা যখন বিভাজিত হয়ে যায় দিয়ে যে সেলগুলো পিছনে পড়ে আছে, অর্থাৎ যেগুলো পার্মানেন্ট, যেগুলো আর ডিভাইড করছে না, সেইগুলোতে তৈরি করতে মানে সেখান থেকে তৈরি হয় হচ্ছে এই সেকেন্ডারি মেরিস্টেমটা। ওকে, তো 2 নম্বর হচ্ছে এটা অকার্স ইন দ্য এপিক্যাল রিজিয়ন। ওই যে এপিক্যাল মেরিস্টেম বলেছিলাম, তাহলে সেটা এপিক্যাল রিজিয়নে অর্থাৎ অগ্রভাগে অবস্থিত। আর সেকেন্ডারি মেরিস্টেম যেটা সেটা অকার্স ইন দ্য ল্যাটারাল রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ যেটা বললাম যে গুড়িটা তৈরি করতে সাহায্য করে, কোনো একটা গাছের ট্রাঙ্ক বা গুড়ি যেটা সেটা তৈরি করতে সাহায্য করে, যেটা সেখানে থাকে হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, তো প্রাইমারি মেরিস্টেমটা দেখো বলেছে রেসপন্সিবল ফর প্রাইমারি গ্রোথ, জাস্ট কোনো একটা প্ল্যান্টের কোনো একটা অর্গানের যে প্রথম যে গ্রোথটা, প্রাইমারি গ্রোথ অফ দ্য প্ল্যান্টের জন্য রেসপন্সিবল হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। আর এখানে বলেছে সেকেন্ডারি গ্রোথ অফ দ্য প্ল্যান্টের জন্য রেসপন্সিবল হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। খুব সিম্পল। এবং 4 নম্বর বলেছে দেখো রেসপন্সিবল ফর লঙ্গিচুডিনাল গ্রোথ, যেটা ইনক্রিজিং দ্য লেংথ অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ প্রাইমারি মেরিস্টেম যেটা সেটা কোনো একটা গাছের লম্বায় বৃদ্ধি হতে সাহায্য করে হচ্ছে এটা। এবং সেকেন্ডারি মেরিস্টেম যেটা দেখো বলেছে রেসপন্সিবল ফর ল্যাটারাল গ্রোথ, যেটা ইনক্রিজিং দ্য ওয়েথ অফ দ্য প্ল্যান্ট, মানে হচ্ছে কোনো একটা প্ল্যান্টের দুপাশের বৃদ্ধিতে সাহায্য করছে হচ্ছে এই সেকেন্ডারি মেরিস্টেমটা। ওকে, আশা করি ক্লিয়ার প্রাইমারি মেরিস্টেম কাকে বলে, সেকেন্ডারি মেরিস্টেম কাকে বলে। এবং প্রাইমারি মেরিস্টেমের মধ্যে যে ভাগগুলো ছিল তার মধ্যে ছিল তোমার এপিক্যাল মেরিস্টেম আর হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, আর সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে ছিল ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং আরেকটা ছিল কর্ক ক্যাম্বিয়াম। ওকে, এই ছবিটা দিয়ে আমি তোমাদের বোঝাবো ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কাকে বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি জাইলেম পয়েন্টিং করা হচ্ছে এই অংশটা এবং প্রাইমারি ফ্লোয়েম হচ্ছে এইখানটা। ওকে, তাহলে এই প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা সেটাকে বলা হয় ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কি বললাম, এই যে ধরো এখানে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এর মাঝখানে যে ক্যাম্বিয়ামটা তাকে বলা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এবং এই যে এক একটা এরকম ভাস্কুলার বান্ডিল, জাইলেম আর ফ্লোয়েম নিয়ে তৈরি হয় এক একটা ভাস্কুলার বান্ডিল, তো এখানেও তাই এই জাইলেম আর ফ্লোয়েম নিয়ে এক একটা ভাস্কুলার বান্ডিল, এই দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝে যে ক্যাম্বিয়ামটা থাকে তাকে বলা হচ্ছে দেখো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। একটা হচ্ছে ইন্টার, একটা হচ্ছে ইন্ট্রা। আমি আরেকবার বলে দিই, প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে তাকে বলা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর এই যে জাইলেম ফ্লোয়েম নিয়ে যে ভাস্কুলার বান্ডিলগুলো তৈরি হয়েছে সেই ভাস্কুলার বান্ডিল, দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা থাকে তাকে বলা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, আশা করি একদম ক্লিয়ার। এরপর আমরা দেখে নেব যে কর্ক ক্যাম্বিয়াম কাকে বলে, যেটা আমরা পড়েছিলাম যে সেকেন্ডারি মেরিস্টেমের একটা ভাগ, সেকেন্ডারি মেরিস্টেম বা ল্যাটারাল মেরিস্টেমের একটা ভাগ। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইট ইজ আ ল্যাটারাল মেরিস্টেম। 1 নম্বর বোঝা গেছে। 2 নম্বর, এটা রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ দ্যাট রিপ্লেসেস দ্য এপিডার্মিস ইন রুটস অ্যান্ড স্টেম। তাহলে এটা প্রাইমারি মেরিস্টেম যেটা তৈরি করছে সেটাকে পরিবর্তে এটা তৈরি মানে প্রাইমারি গ্রোথে হেল্প না করে, এটা যেহেতু সেকেন্ডারি মেরিস্টেমের একটা ভাগ তাই এটা সেকেন্ডারি গ্রোথে সাহায্য করছে। এবং এটার ফাংশনটা কি কর্ক ক্যাম্বিয়ামে না, টু প্রডিউস কর্ক টাফ প্রোটেক্টিভ, যেটা এই কর্কটা হচ্ছে একটা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল যেটাতে প্রস্তুত করতে সাহায্য করছে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তো এই কর্ক ক্যাম্বিয়ামের আরও যে নামগুলো আছে সেগুলোও আমাদের জেনে রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে বার্ক ক্যাম্বিয়াম বা পেরিক্যাম্বিয়াম বা এটাকে বলা হচ্ছে ফেলোজেন। ওকে, তাহলে ইন্টারফ্যাসিকুলার, ইন্ট্রাফ্যাসিকুলার এবং কর্ক ক্যাম্বিয়াম এগুলো কাকে বলে আশা করি একদম ক্লিয়ার। তাহলে এটার আনসারটা যে ইন্টারক্যালারি মেরিস্টেম কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম।
ওকে, আর এখানে যেটা ফেলোজেন ছিল সেটারই নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, এটাই হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে এই ইন্টার আর ফেলোজেন বা এটারই নাম হচ্ছে এই কর্ক ক্যাম্বিয়ামটা। ওকে, তাহলে এই তিনটে নিয়ে গঠিত হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। কোনটা নয় ল্যাটারাল মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম, সেটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, 3 নাম্বারটা ডান। এবার আমরা চলে আসি 4 নাম্বারটাতে। কি বলেছে? ট্রান্সপোর্ট অফ ফুড মেটেরিয়াল ইন হায়ার প্ল্যান্টস, এটাতে কোনটা সাহায্য করছে? কম্প্যানিয়ন সেল, ট্রান্সফিউশন টিস্যু, ট্রাকিড অ্যান্ড সিভ এলিমেন্ট। এটা তো জানা একদম, এটা হচ্ছে সিভ এলিমেন্টটা সাহায্য করে। ওকে, আমরা জানি জাইলেম যেটা সেটা হচ্ছে ওয়াটার কন্ডাকশনে সাহায্য করে, এবং ফ্লোয়েম যেটা সেটা হচ্ছে তোমার ফুড মেটেরিয়ালের ট্রান্সপোর্টে সাহায্য করছে। ওকে, তো এটা আমাদের অপশন ডিটা হয়ে যাবে। নেক্সট চলে আসি মেরিস্টেমেটিক টিস্যু আর কম্পোজড অফ। মেরিস্টেমেটিক টিস্যু যেটা সেটা কি নিয়ে গঠিত? না কিছু সেল নিয়ে গঠিত যেগুলোর বিভাজন করার ক্ষমতা আছে, মানে ডিভাইডিং ক্যাপাসিটি আছে যে সমস্ত সেলগুলো, তাদেরকে বলা হচ্ছে সেই সেলগুলো নিয়ে তৈরি হয় হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে, তাহলে যে অপশনগুলো এখানে আছে, 1 নম্বর ম্যাচিওর সেল মানে হচ্ছে পরিণত কোষ। পরিণত কোষ নিয়ে নিশ্চয়ই মেরিস্টেমেটিক টিস্যু গঠিত হবে না, কারণ পরিণত কোষ যেটা সেটার বিভাজন ক্ষমতা থাকবে না। ওকে, তাহলে 1 নম্বরটা হবে না। 2 নম্বর আছে ফুললি ডিফারেন্সিয়েটেড সেল, মানে কোনো একটা সেল যদি ফুললি ডিফারেন্সিয়েটেড হয়ে যায় তার মানে তো সেটা ম্যাচিওর সেলের বা পার্মানেন্ট টিস্যুই হয়ে গেল বা পার্মানেন্ট সেলই হয়ে গেল, তাহলে ফুললি ডিফারেন্সিয়েটেড হবে না। 3 নাম্বার সেলস দ্যাট ক্যান নট ডিভাইড, একদমই হবে না, ক্যান নট ডিভাইড হবে না। এটা যদি বলতো সেলস দ্যাট ক্যান ডিভাইড, বিভাজন করার ক্ষমতা আছে, তাহলে নয় হতো। নেক্সট আছে ডি, ইম্যাচিওর সেলস উইথ পাওয়ার টু ডিভাইড, একদম ইম্যাচিওর সেল যেটা পাওয়ার টু ডিভাইড মানে বিভাজন করার ক্ষমতা আছে যেটা, তাদেরকেই বলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। ওকে, তাহলে কোন অপশনগুলো হবে না সেগুলো আমরা দেখে আগে বাদ দিয়ে দেবো, তারপর যেটা হবে সেখানটাতে চলে আসবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম আর দ্য এক্সাম্পলস অফ এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম নাকি হচ্ছে প্রো মেরিস্টেম। তো ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম এগুলো সবই হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের এক্সাম্পল। আশা করি আর এটা করতে আমাদের দেরি হবে না, কারণ আমরা এতক্ষণ ধরে এগুলোই বললাম যে ভাস্কুলার ক্যাম্বিয়ামের মধ্যে পড়েছিল ইন্ট্রাফ্যাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম, সেটা তো আমরা দেখলামই। তো এগুলো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট আমরা চলে আসি 7 নাম্বার কোয়েশ্চেন। Growth in plants is largely restricted to specialized region of the active cell division called, এটা একদম NCERT লাইন। তো এটা যেটা হবে সেটা হয়ে যাবে তোমার এই মেরিস্টেম। ওকে, তো এটা হয়ে যাবে তোমার মেরিস্টেম। এটা আমি তোমাদের NCERT বই দেখে একবার দেখিয়ে দিই তোমার, দেখো একদম এই লাইনটাই তুলে দেওয়া হয়েছে। গ্রোথ ইন প্ল্যান্টস ইজ লার্জলি রেস্ট্রিক্টেড টু স্পেশালাইজড রিজিয়ন অফ অ্যাক্টিভ সেল ডিভিশন কল্ড হচ্ছে মেরিস্টেম। এটা তোমাদের NCERT-র 84 পেজে তোমরা পেয়ে যাবে। এটার এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেটার 84 NCERT 84 পেজে তোমরা পেয়ে যাবে। দেখো একদম লাইন NCERT লাইন তুলে কোয়েশ্চেন। ওকে, তো এখান থেকে তোমরা কোয়েশ্চেনের আনসারটা তোমরা পেয়ে যাবে। NCERT বইটা তোমাদের যদি ভালো করে পড়া থাকে তাহলে দেখবে কোনো কোয়েশ্চেন আনসার করতে তোমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না। তো এখানে আমরা দেখলাম যে এটার আনসার হয়ে যাবে মেরিস্টেম। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেনে আমরা চলে আসি। ইন্টারক্যালারি মেরিস্টেম ইজ ডেরিভেটিভ অফ ইন্টারক্যালারি মেরিস্টেম, একদম ইজি। এখানে তো অপশনগুলো দেখতেই হবে না, অপশনগুলো দেখতে হবে, তা নাহলে আমরা আনসারটা করবো কী করে। তো এখানে এটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। চোখ বন্ধ রেখে নয়, চোখ খোলা রেখেই আমাদেরকে আনসারগুলো করতে হবে। তো প্রাইমারি মেরিস্টেমের ভাগগুলো আমি আরেকবার বলে দিই, একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, ল্যাটারাল মেরিস্টেমের ভাগগুলো বললাম ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টার আর একটা হচ্ছে কর্ক। ওকে, তো এগুলো যেটা সেকেন্ডারি মেরিস্টেম বা ল্যাটারাল মেরিস্টেম কিন্তু একই ব্যাপার। ওকে, তো ইন্টারক্যালারি মেরিস্টেমটা প্রাইমারি মেরিস্টেমের মধ্যে হয়ে গেল আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন। বেশ, আমরা 9 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। Which of the following tissues has dead cells with thick and lignified cell wall having a few or numerous pits? এটা হয়ে যাবে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাতেই এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, কি না ডেড সেলস উইথ থিক অ্যান্ড লিগনিফাইড সেল ওয়াল হচ্ছে হ্যাভিং আ ফিউ অর নিউমারাস পিট। ওকে, 9 নম্বর কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো।
tissues are classified into two main groups, namely মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক মানে আমি বললাম যে সেলগুলোর ডিভিশন ক্ষমতা আছে, তাহলে এই মেরিস্টেমেটিক টিস্যু। আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে যে যেখানে সেলগুলো আর কি ডিভাইডিং ক্ষমতা নেই তাদেরকে বলা যায় পার্মানেন্ট টিস্যু। তাহলে এখানে যে অপশানগুলো আছে, 1 নম্বর পজিশন অ্যান্ড লোকেশন। মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু এই যে ডিফারেন্সটা করা হয়েছে সেটা কি পজিশন অ্যান্ড লোকেশনের উপর করা হয়েছে? না, সেটা করা হয়নি, কারণ মেরিস্টেমেটিক টিস্যু যে অংশটায় আছে সেটা আরও যখন এগিয়ে যাবে সেখানেই পার্মানেন্ট টিস্যু আসবে, তাহলে এটা হবে না। ফাংশন, পজিশন অ্যান্ড লোকেশনের ওপর ভিত্তি করেও হয়নি। whether the cells being formed are capable of dividing out, এটাই আমাদের হয়ে যাবে আনসার। কারণ বললাম যেটা হচ্ছে যে সেলগুলোর ডিভিশন ক্ষমতা আছে কি না আছে সেই জিনিসটার ওপর বেস করি, ডিভাইডিং ক্যাপাবিলিটি আছে কি নেই সেটার ওপর বেস করি কিন্তু এই মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যুর ভাগটা করা হয়েছে। ওকে, স্ট্রাকচার, ফাংশন, পজিশন অ্যান্ড লোকেশনের উপর ভিত্তি করেও করা হয়নি। ঠিক আছে, তাহলে 10 নম্বর কোয়েশ্চেনটা আনসারটা কেন হলো সেটা বোঝা গেছে। আজকের ক্লাসে আমরা 10টা কোয়েশ্চেন করলাম এবং দেখলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেন করতে করতে সেখান থেকে আরও কত কোয়েশ্চেন আসে এবং সেইগুলো আমাদের অনেক কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটুকু ক্লাসের মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং তোমরা সেখানেও আমাকে জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের পড়তে গিয়ে কিছু অসুবিধা হয় বা কিছু। ওকে, তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। বায়োলজি স্টাডিমেট চ্যানেলকে তোমরা যতটা পারো শেয়ার করো। ওকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বায়োলজি স্টাডিমেট চ্যানেলের সঙ্গে থেকো।